সাংহাই সহযোগিতা সংস্থা মানে এসসিওর শীর্ষ সম্মেলন এই তো সেদিন হয়ে গেল চীনের তিয়ানজিনে ৩১শে আগস্ট থেকে ১লা সেপ্টেম্বর। আর এটাকে কিন্তু বলা হচ্ছে সংস্থার ইতিহাসের সবচেয়ে বড় সম্মেলন। বেশ বড় আকারের আয়োজন ছিল। তো আজ আমরা এর গভীরে যাব। আমাদের হাতে বেশ কিছু রিপোর্ট আছে, স্ট্রেটস টাইমস, সিএনএ থেকে কিছু বিশ্লেষণও আছে, আবার রিপাবলিক ওয়ার্ল্ড, ইকোনমিক টাইমস ভিডিওর কিছু ভিডিও প্রতিলিপিও দেখছি। হ্যাঁ, অনেক সোর্স থেকেই তথ্য পাওয়া যাচ্ছে। আমাদের লক্ষ্য হচ্ছে এই সম্মেলনের আসল তাৎপর্যটা ধরা, মানে বিশেষ করে শি জিনপিং, পুতিন আর মোদি এই তিন নেতার মধ্যে কি কথা হলো, তাদের আলাপচারিতা, আর এখন যে পরিস্থিতি, মানে আমেরিকার বাণিজ্য নীতি, ভূ রাজনৈতিক বদল, এই সবের মধ্যে এসসিওর ভূমিকাটা ঠিক কোথায় দাঁড়াচ্ছে সেটা একটু বোঝা। ঠিক। আর সম্মেলনের ঠিক পরেই বেইজিংয়ে যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সমাপ্তির ৮০ বছর পূর্তি উপলক্ষে বিশাল সামরিক কুচকাওয়াজ হলো, সেটাও এর সাথে জুড়ে দেখতে হবে। একদম। আচ্ছা, সময়টার কথা যদি বলি, এটা তো বেশ জটিল একটা সময় হলো, তাই না? হ্যাঁ, মানে সময়টা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ছিল। একদিকে তো মার্কিন চীন একটা ঠান্ডা লড়াই চলছেই, ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদ, আমেরিকার বাণিজ্য যুদ্ধ আবার নতুন করে মাথাচাড়া দিয়েছে। ভারতের উপর তো বেশ চাপ, তাই না, শুল্ক নিয়ে? হ্যাঁ, ভারতের উপর বেশ চড়া হারে শুল্ক বসেছে। আর অন্যদিকে ইউক্রেন যুদ্ধ তো চলছেই, ইরান ইসরায়েল উত্তেজনাও কমেনি। এই সব কিছুর মধ্যেই তিয়ানজিনে এই সম্মেলন। আর তারপরেই ওই বিশাল কুচকাওয়াজ বেইজিংয়ের তিয়ানানমেন স্কোয়ারে। আচ্ছা, কারা কারা ছিলেন এই সম্মেলনে? শুনলাম ২০টারও বেশি দেশের রাষ্ট্রপ্রধান। হ্যাঁ, সংখ্যাটা বেশ বড়। মূল আকর্ষণ অবশ্যই ছিলেন চীনের শি জিনপিং, রাশিয়ার ভ্লাদিমির পুতিন আর ভারতের নরেন্দ্র মোদী। এদের দিকেই সবার নজর ছিল। হুম। তবে এছাড়াও কিন্তু অনেকে ছিলেন। ধরুন, বেলারুসের লুকাশেঙ্কো, ইরানের নতুন প্রেসিডেন্ট পেজেশকিয়ান, তুরস্কের এরদোয়ান। তিনি অবশ্য সংলাপ অংশীদার হিসেবে ছিলেন। আসিয়ান দেশগুলো থেকেও তো অনেকে ছিলেন। হ্যাঁ, মালয়েশিয়ার আনোয়ার ইব্রাহিম, ভিয়েতনামের পাম মিনচিন, ইন্দোনেশিয়ার প্রবো সুবিয়ান্ত আসার কথা ছিল, কিন্তু শেষ মুহূর্তে দেশের ভেতরের বিক্ষোভের জন্য আসতে পারেনি। ও আচ্ছা। তেমনি জাতিসংঘের মহাসচিব অ্যান্টনিও গুতেরেস ছিলেন, আসিয়ান মহাসচিব কাউকিম হোর্নো উপস্থিত ছিলেন, মিয়ানমারের মিন অং হ্লাইং আর মালদ্বীপের প্রেসিডেন্ট মুইজ্জু তিনিও সংলাপ অংশীদার যোগ দিয়েছিলেন। আর কুচকাওয়াজে সেখানে কি বিশেষ কেউ ছিলেন? কুচকাওয়াজে একটা বড় চমক ছিল উত্তর কোরিয়ার কিম জং উনের উপস্থিতি। এটা কিন্তু শি, পুতিন আর কিমের একসাথে প্রথম পাবলিক অ্যাপিয়ারেন্স। আর স্লোভাকিয়ার প্রধানমন্ত্রী রবার্ট ফিকো ছিলেন একমাত্র পশ্চিমা নেতা যিনি কুচকাওয়াজে উপস্থিত ছিলেন। এটা বেশ ইন্টারেস্টিং। সত্যিই তাই। এতজন গুরুত্বপূর্ণ নেতার উপস্থিতি, এই জটিল আন্তর্জাতিক পরিস্থিতি, স্বাভাবিকভাবেই প্রশ্ন জাগে, আয়োজক দেশ হিসেবে চীন এই সম্মেলনের মাধ্যমে ঠিক কী বার্তা দিতে চাইছিল? শুধু কি নিজেদের শক্তি প্রদর্শন? দেখুন, শক্তি বা প্রভাব দেখানো অবশ্যই একটা বড় উদ্দেশ্য, কিন্তু আমার মনে হয় তার চেয়েও বেশি কিছু। চীন এই সম্মেলনকে একটা মঞ্চ হিসেবে ব্যবহার করেছে, বিশেষ করে গ্লোবাল সাউথ, মানে বিশ্বের দক্ষিণের যে উন্নয়নশীল দেশগুলো আছে তাদের মধ্যে একটা সংহতি বা বোঝাপড়া বাড়ানোর জন্য। তাদের মূল লক্ষ্যটা হচ্ছে একটা বহুকেন্দ্রিক বিশ্ব ব্যবস্থা, মানে মাল্টিপোলার ওয়ার্ল্ড অর্ডার প্রতিষ্ঠা করা। এমন একটা বিশ্ব ব্যবস্থা যেটা শুধু আমেরিকার ওপর নির্ভরশীল নয়, যেখানে ক্ষমতার অনেকগুলো কেন্দ্র থাকবে। আর এর মাধ্যমে কি পশ্চিমা বিরোধী দেশগুলোর সাথে জোট বাঁধার চেষ্টা? ঠিক পশ্চিমা বিরোধী বলাটা হয়তো সরলীকরণ হবে, তবে হ্যাঁ, যে দেশগুলো পশ্চিমের প্রভাব বলয়ের বাইরে থাকতে চায় বা আছে, তাদের সাথে অংশীদারিত্ব আরও মজবুত করার একটা স্পষ্ট চেষ্টা দেখা গেছে। শি জিনপিংয়ের ভাষণেও তো এই সুরটাই বেশ জোরালো ছিল। তিনি কি সরাসরি আমেরিকার দিকেই ইঙ্গিত করছিলেন? একদম। তিনি রাগ ঢাক না করে বিশ্বজুড়ে বুলিম আচরণের তীব্র সমালোচনা করেছেন। নাম না করলেও ইঙ্গিতটা যে মার্কিন যুক্তরাষ্ট্রের দিকেই, সেটা বুঝতে কারও অসুবিধা হয়নি। আর কি বলেছেন তিনি? তিনি শীতল যুদ্ধের মানসিকতা আর গোষ্ঠী সংঘাতের বিরোধিতার কথা বলেছেন। তার মূল আহ্বান ছিল একটা সম ও সুশৃঙ্খল বহুকেন্দ্রিক বিশ্বব্যবস্থা এবং আরও ন্যায্য ও ন্যায়সঙ্গত বৈশ্বিক শাসন ব্যবস্থা গড়ে তোলার জন্য। তাহলে কি এসসিওকে পশ্চিমা জোট, মানে ধরো ন্যাটো বা G7-এর একটা সত্যিকারের বিকল্প হিসেবে দাঁড় করানোর চেষ্টা চলছে? এটা কি সম্ভব? চেষ্টাটা তো চীন করছেই।
তাদের রাষ্ট্রীয় মিডিয়ার সাথে যুক্ত বিশ্লেষক যেমন ওয়াং ইউওয়েই বলছেন যে জাতিসংঘ বা আমেরিকার ওপর অনেকের নাকি হতাশা তৈরি হয়েছে, আর সে কারণেই এসসিও এখন আর শুধু ইউরেশিয়া অঞ্চলের সংগঠন থাকছে না, বরং একটা গ্লোবাল চরিত্র পাচ্ছে। কিন্তু বাস্তবে কতটা কার্যকরী এই এসসিও? সেটাই প্রশ্ন। অনেক বিশ্লেষক যেমন ক্লজ সুং মনে করেন এসসিও এখনও বাস্তব কোনো সমস্যা সমাধানে তেমন কার্যকর ভূমিকা নিতে পারছে না। এটা বরং একটা ন্যারেটিভ তৈরির বাহন হিসেবে বেশি কাজ করছে, মানে নিজেদের মতো করে একটা গল্প বলার বা নিজেদের অবস্থান তুলে ধরার মঞ্চ। কিন্তু চীন তো শুধু কথায় সীমাবদ্ধ থাকেনি, কিছু আর্থিক প্রতিশ্রুতিও তো দিয়েছে, তাই না? হ্যাঁ, সেটা ঠিক। শি জিনপিং বেশ কিছু ঘোষণা দিয়েছেন, যেমন সদস্য দেশগুলোকে ২০২৫ সালে ২ বিলিয়ন ইউয়ান, মানে প্রায় ৩৬০ মিলিয়ন সিঙ্গাপুরি ডলার বিনামূল্যে সহায়তা দেওয়া হবে। এসসিও ব্যাংকিং কনসর্শিয়ামকে আরও ১০ বিলিয়ন ইউয়ান ঋণ দেওয়া হবে। আরও কিছু ছিল না, ছোট ছোট প্রকল্পের কথা? হ্যাঁ, ১০০টা ছোট কিন্তু স্মার্ট জীবিকামূলক প্রকল্প চালু করার কথা বলা হয়েছে। এসসিও স্কলারশিপও দ্বিগুণ করার ঘোষণা দিয়েছেন। সুতরাং কিছু নক্কার পদক্ষেপ নেওয়ার চেষ্টা হচ্ছে। আর ওই যে এসসিও উন্নয়ন ব্যাংক প্রতিষ্ঠার একটা পুরনো চেষ্টা ছিল, সেটার কি খবর? রাশিয়া তো আগে আপত্তি করেছিল। হ্যাঁ, চীন ২০১০ সাল থেকেই এই ব্যাংকটা তৈরির চেষ্টা করছে। রাশিয়ার আপত্তিতে এতদিন আটকে ছিল। এখন ইউক্রেন যুদ্ধের পর রাশিয়া যেহেতু পশ্চিমা নিষেধাজ্ঞার মুখে, তাই হয়তো তাদের অবস্থান কিছুটা নরম হতে পারে, এরকম একটা জল্পনা চলছে। তাহলে কি এবার হবে? বলা মুশকিল, কারণ এখনও সদস্য দেশগুলোর মধ্যে পূর্ণ ঐক্যমত্য নেই। তাছাড়া অলরেডি তো ব্রিক্স দেশগুলোর এনডিবি আছে, চীনের এআইআইবি আছে, তাই নতুন করে এসসিও ব্যাংকের প্রয়োজন বা সাফল্য নিয়ে কিন্তু একটা প্রশ্ন থেকেই যাচ্ছে। চীন আর একটা নতুন জিনিসের প্রস্তাব দিয়েছে, গ্লোবাল গভর্নেন্স ইনিশিয়েটিভ বা জিজিআই। এটা ঠিক কি? জিজিআই মানে গ্লোবাল গভর্নেন্স ইনিশিয়েটিভ। এটা আসলে বিশ্ব পরিচালনার বিষয়ে চীনের নিজস্ব একটা চিন্তাভাবনা বা প্রস্তাবনা। এটা মূলত কয়েকটা জিনিসের ওপর জোর দেয়: দেশগুলোর সার্বভৌমত্ব, আন্তর্জাতিক আইন মেনে চলা, আর বহুপাক্ষিকতা, মানে বিভিন্ন দেশের একসাথে মিলে কাজ করার নীতি। বলতে পারেন এটা চীনের বিশ্ব দর্শন তুলে ধরারই আর একটা চেষ্টা। আচ্ছা, এবার একটু রাশিয়ার দিকে তাকানো যাক। পুতিনের কি অবস্থান দেখলাম আমরা? তিনি কি শি জিনপিং এর কথারই প্রতিধ্বনি করলেন? হ্যাঁ, অনেকটাই তাই। পুতিনও বলেছেন যে এসসিও এখনকার চ্যালেঞ্জগুলো মোকাবেলা করার ক্ষমতা বাড়াচ্ছে আর একটা ন্যায্য বহুকেন্দ্রিক বিশ্ব ব্যবস্থা তৈরিতে সাহায্য করছে। তিনিও শিয়ের মতো করেই বলেছেন যে এসসিও প্রকৃত বহুপাক্ষিকতা পুনরুদ্ধার করেছে। আর নিজেদের মধ্যে লেনদেন? সেটার কথাও বলেছেন। সদস্য দেশগুলোর মধ্যে জাতীয় মুদ্রায় লেনদেন বাড়ছে, সেটা উল্লেখ করেছেন। এমনকি তিনি একটা নতুন ইউরেশিয়া নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলার কথাও বলেছেন, যেটা নাকি পুরনো ইউরোসেন্ট্রিক ও ইউরো আটলান্টিক মডেলকে প্রতিস্থাপন করবে। বেশ বড় কথা। ইউক্রেন যুদ্ধ নিয়ে নিশ্চয়ই পশ্চিমা দেশগুলোকেই দায়ী করেছেন। সেটাই প্রত্যাশিত ছিল। তিনি ইউক্রেন যুদ্ধের জন্য পশ্চিমা দেশগুলোর অভ্যুত্থান ঘটানোর চেষ্টা আর ন্যাটো সম্প্রসারণকেই দায়ী করেছেন। দেখুন, পশ্চিমা নিষেধাজ্ঞার কারণে রাশিয়ার কাছে চীনের সাথে এই কৌশলগত বন্ধুত্বটা এখন ভীষণ জরুরি। শি জিনপিং নিজেও তো চীন রাশিয়া সম্পর্ককে অতুলনীয় বলেছেন। একদম। আচ্ছা, এই সম্মেলনের আরেকটা খুব গুরুত্বপূর্ণ দিক ছিল ভারতের অংশগ্রহণ, বিশেষ করে প্রধানমন্ত্রী মোদীর ৭ বছর পর চীন সফর। ২০২০ ওই সীমান্ত সংঘর্ষের পর এই প্রথম। ভারত-চীন সম্পর্কের যে বরফ জমেছিল, সেটা কি সত্যি গলতে শুরু করেছে? এটা নিয়েই তো সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে। মানে ২০০০ সালের ওই মারাত্মক সংঘর্ষের পর সম্পর্ক তো একেবারে তলানিতে ঠেকেছিল। তবে হ্যাঁ, সম্প্রতি কিছু ইতিবাচক ইঙ্গিত কিন্তু পাওয়া যাচ্ছিল। যেমন ধরুন, অক্টোবর 2024-এ রাশিয়ায় ব্রিক্স সম্মেলনের সাইডলাইনে মোদি-শি বৈঠক হয়েছিল। সীমান্তে ধাপে ধাপে সেনা সরানো নিয়ে কিছু কথাবার্তা এগোচ্ছিল। ভিসা, সরাসরি ফ্লাইট আবার চালু করার কথাও শোনা যাচ্ছিল। সম্মেলনের ঠিক আগে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই দিল্লি এসেছিলেন। সীমান্ত আলোচনাও হয়েছিল। তো তিয়ানজিনে কি মোদি আর শির মধ্যে আলাদা বৈঠক হয়েছে? কি কথা হলো সেখানে? হ্যাঁ, একটা বেশ গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক বৈঠক হয়েছে। খবর অনুযায়ী দুই নেতাই সম্পর্কে সাম্প্রতিক যে একটু উন্নতির আভাস দেখা যাচ্ছে, সেটাকে স্বাগত জানিয়েছেন। তারা আবার ওই কথাটা বলেছেন যে ভারত আর চীন উন্নয়ন অংশীদার, প্রতিদ্বন্দ্বী নয়।
এই কথাটা তো আগেও শোনা গেছে। হ্যাঁ, এটা তারা আগেও বলেছেন। আবার জোর দেওয়া হয়েছে যে মতপার্থক্য যেন বিবাদে পরিণত না হয়। সীমান্তে শান্তি বজায় রাখার গুরুত্বের কথাও উঠেছে স্বাভাবিকভাবেই। বাণিজ্য বাড়ানো, বাণিজ্য ঘাটতি কমানো আর দুই দেশের মানুষের মধ্যে যোগাযোগ বাড়ানোর কথাও হয়েছে। আর মোদি শি জিনপিংকে ২০২৬ সালে ভারতে যে ব্রিক্স সম্মেলন হবে তার জন্য আমন্ত্রণও জানিয়েছেন। কিন্তু এর মধ্যেই আবার আমেরিকার সাথে ভারতের সম্পর্কটা বেশ টানাপোড়েনের মধ্যে দিয়ে যাচ্ছে, তাই না? ওই শুল্কের ব্যাপারটা। ঠিক, ট্রাম্প প্রশাসন ভারতের ওপর ৫০% শুল্ক চাপিয়েছে। এর একটা বড় কারণ হিসেবে বলা হচ্ছে রাশিয়া থেকে ভারতের তেল কেনা। এই চাপটা কিন্তু একটা বড় ফ্যাক্টর। এর ফলে কি ভারত চীন বা রাশিয়ার দিকে আরও বেশি ঝুঁকে পড়ছে? এই প্রশ্নটাই এখন ঘুরপাক খাচ্ছে। মার্কিন মিডিয়া, যেমন রিপাবলিক ওয়ার্ল্ডের ভাষ্যে যদি দেখি, তারা তো ভারতকে শুল্কের মহারাজা বলে বেশ কটাক্ষ করছে। পুতিন বা শির সাথে মোদির বৈঠককে ভালো চোখে দেখছে না। রাশিয়া থেকে তেল কেনাকে সরাসরি মুনাফাখোরি বলছে। তাহলে ভারত কি করবে? এটাই এখন দেখার। ভারত কি এই চাপে পড়ে তার চিরাচরিত ভারসাম্য রক্ষার নীতি থেকে সরবে, নাকি ধীরে ধীরে চীন রাশিয়া অক্ষের দিকে ঝুঁকবে? বিশ্লেষকরা কিন্তু এ নিয়ে একমত নন। ভারত একটা খুব ডেলিকেট ব্যালেন্সিং অ্যাক্টের মধ্যে আছে। আচ্ছা, এসসিওর ভেতরে ভারতের অবস্থানটা এবার কেমন দেখলাম? জুন মাসে তো ইরান সংক্রান্ত একটা বিবৃতিতে ভারত সই করেনি, যেখানে ইসরায়েল বা আমেরিকার হামলার নিন্দা ছিল। হ্যাঁ, ওটা একটা ইন্টারেস্টিং পয়েন্ট ছিল। জুনে ভারত কিন্তু ইরানের ওপর হামলার নিন্দায় যোগ দেয়নি। কিন্তু এবারের তিয়ানজিন ঘোষণাপত্রে একটা অদ্ভুত জিনিস দেখা যাচ্ছে। কি সেটা? সেখানে দুটো ঘটনার নিন্দা করা হয়েছে। ইরানের ওপর হামলার নিন্দা করা হয়েছে, আবার ভারতের পহেলগামে যে সন্ত্রাসী হামলা হয়েছিল এপ্রিল মাসে, সেটারও নিন্দা করা হয়েছে। ও, এটার মানে কি দাঁড়ায়? বিশ্লেষক ক্লস সুং যেমন বলছেন, এটা হয়তো ভারতের অবস্থানে কোনো পরিবর্তন বা এসসিও ভারতের দাবিকে একটা স্বীকৃতি দিল, সেটার ইঙ্গিত হতে পারে। তবে ভারত কিন্তু আগের মতোই চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ বা বিআরআইকে ঘোষণাপত্রে সমর্থন জানায়নি। সুতরাং সব বিষয়ে একমত তা নয়। সীমান্ত সন্ত্রাসবাদ নিয়ে কি মোদি শির সাথে কথা তুলেছেন? চীনের কোনো আশ্বাস পাওয়া গেছে? ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে যেটা বলা হয়েছে তা হল প্রধানমন্ত্রী মোদি আন্তঃসীমান্ত সন্ত্রাসবাদের প্রসঙ্গ তুলেছিলেন এবং শি জিনপিংয়ের কাছ থেকে নাকি সমঝোতা ও সহযোগিতা পেয়েছেন। এখন এই সমঝোতা ও সহযোগিতার আসল মানেটা কি, সেটা ভবিষ্যতে বোঝা যাবে। আর পুতিনের সাথে মোদির আলাপ কেমন হলো? সেখানেও কি বেশ উষ্ণতা ছিল? হ্যাঁ, দুজনের ছবি বা ভিডিও দেখলে বেশ উষ্ণতাই মনে হবে। পুতিন মোদিকে প্রিয় বন্ধু বলে ডেকেছেন। তারা সম্মেলনের পর একই গাড়িতে করে দ্বিপাক্ষিক বৈঠকের জায়গায় গেছেন। কি কথা হলো ইউক্রেন নিয়ে? মোদি ইউক্রেনের শান্তি ফেরানোর প্রচেষ্টাকে স্বাগত জানিয়েছেন আর বলেছেন যে সংঘাত তাড়াতাড়ি শেষ হওয়া দরকার। পুতিনও নাকি ইউক্রেন বিষয়ে ভারত আর চীনের প্রচেষ্টাকে স্বাগত জানিয়েছেন। মোদি একটা বেশ জোর দিয়ে কথা বলেছেন যে ভারত আর রাশিয়া কঠিন সময়েও কাঁধে কাঁধ মিলিয়ে চলেছে। এই কথাটা কিন্তু তাৎপর্যপূর্ণ। কিন্তু মোদি তো বেইজিংয়ের ওই সামরিক কুচকাওয়াজে থাকলেন না, আবার সম্মেলনের ঠিক আগে জাপান সফর করে এলেন। এটা কি সেই ব্যালেন্সিং অ্যাক্ট? একদম, এটাই হলো ভারতের সেই চিরাচরিত ভারসাম্য রক্ষার নীতি। একদিকে আমেরিকার সাথে সম্পর্ক রাখতে হবে, অন্যদিকে রাশিয়া আর চীনের সাথেও কাজ চালিয়ে যেতে হবে। কুচকাওয়াজে না থাকা, আবার তার আগে জাপানে যাওয়া, এগুলো সবই সেই বার্তা দেয় যে ভারত কোনো একটা নির্দিষ্ট ব্লকের দিকে পুরোপুরি ঝুঁকে পড়তে চায় না। খুবই কঠিন একটা দড়ির ওপর দিয়ে হাঁটা। অ্যাটজিক ঐক্যের কথা বলা হচ্ছে, এত উদ্যোগ, কিন্তু এসসিওর নিজের কার্যকারিতা নিয়েই তো একটা বিরাট প্রশ্নচিহ্ন আছে, তাই না? সদস্য দেশগুলোর নিজেদের মধ্যেই তো কত ঝামেলা। এটাই তো এসসিওর সবচেয়ে বড় দুর্বলতা বা চ্যালেঞ্জ। রাশিয়া ইউক্রেন যুদ্ধ চলছে। এই তো মে মাসে ভারত পাকিস্তানের মধ্যে আবার সংঘর্ষ হলো। জুন মাসে ইরান ইসরায়েল সংঘর্ষ। এসবে এসসিও কি ভূমিকা নিয়েছে? কার্যত কিছুই না। ঠিক। এমনকি আর্মেনিয়া আজারবাইজান বিরোধ, দুটো দেশই এসসিওর সংলাপ অংশীদার। সেটার নিষ্পত্তি হলো আমেরিকার মধ্যস্থতায়। একজন বিশ্লেষক তো খোলাখুলি বলেই দিয়েছেন যে কোনো সদস্য রাষ্ট্রই এসসিওকে কোনো বিরোধ নিষ্পত্তির জন্য দরকারি প্রক্রিয়া মনে করে না। তাহলে এই সম্মেলনের এত জাঁকজমক, এত কথাবার্তা, এর আসল গুরুত্বটা কোথায়? এটা কি তাহলে শুধুই একটা প্রতীকী ব্যাপার? প্রতীকী গুরুত্ব অবশ্যই আছে, সেটা অস্বীকার করার উপায় নেই। বিশেষ করে চীনের জন্য এটা তাদের প্রভাব, তাদের ন্যারেটিভ তুলে ধরার একটা দারুণ মঞ্চ।
ক্লজ সুংয়ের মতো বিশ্লেষকরা তো বলছেনই যে এটা বাস্তব কাজের চেয়ে ন্যারেটিভ তৈরির বহন বেশি। কিন্তু ভেতরের অবিশ্বাসগুলো সেগুলো তো আছে। ড্রিউ থমসনের মতো বিশ্লেষকরা মনে করিয়ে দিচ্ছেন যে সদস্য দেশগুলোর মধ্যে অভ্যন্তরীণ অবিশ্বাস কিন্তু কম নয়। ধরুন চীন-ভারত সীমান্ত সমস্যা বা চীন-রাশিয়ার নিজেদের মধ্যেকার যে ঐতিহাসিক টানাপোড়েন, সেগুলো তো আর রাতারাতি মিলিয়ে যায়নি। কিন্তু সদস্য সংখ্যা তো বাড়ছে। বেলারুশ এবার পূর্ণ সদস্য হল। আরও অনেক দেশ পর্যবেক্ষক বা সংলাপ অংশীদার হতে চাইছে। এটা কি প্রমাণ করে না যে এসসিওর আকর্ষণ বাড়ছে? হ্যাঁ, এই দিকটাও দেখতে হবে। এই যে সদস্য সংখ্যা বাড়ছে, নতুন নতুন দেশ আগ্রহ দেখাচ্ছে, এটাই নির্দেশ করে যে বহু দেশ হয়তো আমেরিকার প্রভাবমুক্ত একটা বিকল্প প্ল্যাটফর্ম খুঁজছে। থমসন যেমনটা বলছেন, এটা আসলে বহুকেন্দ্রিকতার যে আকাঙ্ক্ষা তারই প্রতিফলন। এর কার্যকারিতা নিয়ে প্রশ্ন থাকতেই পারে, কিন্তু একটা বিকল্প হিসেবে এর চাহিদা বা আকর্ষণ যে বাড়ছে সেটা বোঝা যাচ্ছে। ইউরোপের দেশগুলো এই সম্মেলনকে কিভাবে দেখছে? তাদের কি তেমন আগ্রহ ছিল? স্ট্রেটস টাইমসের রিপোর্টে তো সেরকমই মনে হলো। তুলনামূলকভাবে তাদের আগ্রহ কম ছিল। ইউরোপীয় মিডিয়া বা কর্মকর্তারা মূলত কয়েকটা বিষয়ের উপর নজর রেখেছিল। একটা হলো ইরান তার পারমাণবিক কর্মসূচি, রাশিয়া বা চীনের সাথে কোনো অস্ত্র চুক্তি হচ্ছে কিনা, পশ্চিমা নিষেধাজ্ঞার হুমকি। আর ভারত? হ্যাঁ, আর একটা বড় বিষয় ছিল ট্রাম্পের বাণিজ্য নীতি, বিশেষ করে ভারতের উপর শুল্ক। এর ফলে ভারত, চীন, রাশিয়া আরও কাছাকাছি আসে কিনা সেদিকে তাদের নজর ছিল। ভারত যদি চীন বা রাশিয়ার দিকে বেশি ঝুঁকে পড়ে, সেটা নিয়ে ইউরোপের একটা উদ্বেগ আছে। সম্মেলনের ঠিক আগে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির সাথে মোদির যে ফোনালাপ হলো, সেটাকেও অনেকে এই প্রেক্ষাপটেই দেখছেন। ইউরোপীয়দের মোটের ওপর ধারণাটা কি এসসিও নিয়ে? তাদের অনেকেরই ধারণা এসসিও আসলে পশ্চিমা প্রতিষ্ঠানগুলোর, যেমন নেটো বা G7-এর সত্যিকারের বিকল্প হয়ে উঠতে পারেনি। আর এর সদস্য সংখ্যা যে এত বাড়ছে, সেটাই এখন এর কার্যকারিতার পথে একটা বড় বাধা হয়ে দাঁড়াচ্ছে। ম্যানেজ করা কঠিন হচ্ছে। তাহলে সব মিলিয়ে যদি দেখি, এই তিয়ানজিন সম্মেলনের মূল নির্যাসটা কি দাঁড়ালো? কয়েকটা পয়েন্টে যদি বলি। প্রথমত, এটা ছিল চীনের দিক থেকে তাদের বহুকেন্দ্রিক বিশ্ব ব্যবস্থা তৈরির যে আকাঙ্ক্ষা, সেটার একটা জোরালো প্রদর্শন। মার্কিন বুলিং বা একতরফা নীতির বিরুদ্ধে এসসিওকে একটা প্ল্যাটফর্ম হিসেবে তুলে ধরার চেষ্টা করা হয়েছে। দ্বিতীয়ত, শি, পুতিন, মোদি এই তিন নেতার সম্পর্ক, তাদের বোঝাপড়া, এটা এখন বিশ্ব রাজনীতির একটা ফোকাল পয়েন্ট। আমেরিকার নীতির প্রভাবে, বিশেষ করে ওই শুল্কের কারণে এই সমীকরণে কোনো বদল আসছে কিনা সেদিকে সবার তীক্ষ্ণ নজর। আর ভারত এই খেলায় অত্যন্ত সাবধানে পা ফেলছে, ভারসাম্য রাখার চেষ্টা করছে। কিন্তু ঐক্যের বার্তার পাশাপাশি ভেতরের ফাটলগুলোও তো স্পষ্ট হলো। অবশ্যই। একদিকে যেমন যৌথ ঘোষণাপত্রে ইরান আর পায়েলগাম হামলা নিয়ে যৌথ নিন্দার মতো ঐক্যের কিছু প্রচেষ্টা দেখা গেছে, তেমনি অন্যদিকে ভারত-চীন সীমান্ত নিয়ে মতপার্থক্য রয়েই গেছে। বিআরআইতে ভারতের অসমর্থনও আগের মতোই। আর এসসিওর বাস্তব কার্যকারিতা নিয়ে প্রশ্নগুলো তো আরও জোরালো হয়েছে। তবে চীন কিছু উদ্যোগ তো নিয়েছে। হ্যাঁ, চীনের দেওয়া আর্থিক প্রতিশ্রুতি বা ওই জিজিআই উন্নয়ন ব্যাংকের মতো নতুন উদ্যোগগুলো ইঙ্গিত দেয় যে চীন এসসিওকে শুধু একটা প্রতীকী মঞ্চ হিসেবে না রেখে এটাকে আরও শক্তিশালী, আরও কার্যকর একটা সংস্থায় পরিণত করতে আগ্রহী। যদিও সেটা সাফল্য নিয়ে সন্দেহ থেকেই যায়। মোটের ওপর এসসিও সম্মেলন বিশ্বমঞ্চে ক্ষমতার যে নতুন বিন্যাস তৈরি হচ্ছে, সেদিকেই ইঙ্গিত করছে, যেখানে চীন আর রাশিয়া নেতৃত্ব দেওয়ার চেষ্টা করছে আর ভারত একটা খুব জটিল পথে হাঁটছে। একদম। আর এখানেই হয়তো আমাদের আজকের আলোচনার শেষ প্রশ্নটা রেখে যাওয়া যায়। ভাবুন, তিয়ানজিন ঘোষণাপত্রে ইরানের ওপর মার্কিন বা ইসরায়েলি হামলা এবং ভারতের কাশ্মীরে সন্ত্রাসী হামলা দুটোকেই নিন্দা করা হলো। মাসখানেক আগেই ভারত ইরানের বিষয়ে বিবৃতি দেওয়া থেকে বিরত ছিল। ঐতিহাসিক এত টানাপোড়েন, সাম্প্রতিক এত মতপার্থক্য সত্ত্বেও এই যৌথ নিন্দা কি এসসিওর মধ্যে একটা নতুন, আরও বাস্তবসম্মত ঐক্যের ইঙ্গিত দিচ্ছে? নাকি এটা এমন একটা ঐক্য যা হয়তো দেশগুলোর মধ্যে পারস্পরিক গভীর কোনো বিশ্বাসের জায়গা থেকে আসছে না, বরং আমেরিকার নীতির প্রতি সবার একটা সাধারণ অসন্তোষ থেকেই জন্ম নিচ্ছে? ঠিক তাই। যদি এই ব্লকগুলো বা জোটগুলো মূলত অনুভূত কোনো পশ্চিমা পদক্ষেপের বিরোধিতার ভিত্তিতেই গড়ে ওঠে, কোনো ইতিবাচক অভিন্ন লক্ষ্যের ভিত্তিতে নয়, তাহলে দীর্ঘমেয়াদে এর পরিণতি কী হতে পারে, এটা নিশ্চয়ই আমাদের সবাইকে ভাবাবে।